আওয়ামী লীগের ১.৫ দশকের শাসনামলে গুমের মাধ্যমে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা দুটি মামলায় শেখ হাসিনাসহ ৩০ অভিযুক্তের বিরুদ্ধে ৮ অক্টোবর বুধবার গ্রেপ্তারি পরোয়ানার নির্দেশ দিয়েছেন আন্তরিক অপরাধ ট্রাইব্যুনাল। এদের মধ্যে ১৪ জন কর্মরত এবং ১০ জন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাও রয়েছেন। এই দুটি মামলায় সেনা কর্মকর্তাদের বাইরে অন্য আসামিরা হলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের সেবা মহাপরিদর্শক বেনজির আহমেদ। এছাড়া ২ জন সাবেক মহাপরিচালকও আছেন। প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফআই এর সাবেক ৫ ডিজিও আসামি। তারা সবাই এখন অবসরে পলাতক। বিভিন্ন সময় ডিজিএফআইতে কর্মরত ছিলেন এমন আরও ৬ জন আছেন তালিকায়, যাদের ২ জন অবসরে গেছেন। বিভিন্ন সময় র্যাবের অতিরিক্ত মহাপরিচালক, এডিজি অফস ও পরিচালক গোয়েন্দা শাখা ছিলেন ১১ জন সেনা কর্মকর্তা। ট্রাইব্যুনাল তাদেরও মানবাধিকার মামলায় আসামি করেছেন। এছাড়া আসামির তালিকায় শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমদ সিদ্দিকীও রয়েছেন। রামপুরা ও বনশ্রী এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ৪ আসামির মধ্যে ২ জন বিজেপির সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রেজানুল ইসলাম ও মেজর মোহাম্মদ রাফাত বিন আলম মুন, বাকি ২ জন পুলিশের কর্মকর্তা। আন্তরিক অপরাধ ট্রাইব্যুনাল এই ৩২ জনকে গ্রেপ্তার করে ২২ অক্টোবরের মধ্যে ট্রাইব্যুনালে হাজির করার আদেশ দিয়েছেন। সামরিক বাহিনীর বর্তমান ও সাবেক মিলিয়ে মোট ২৫ জন কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তার পরোয়ানা জারি হলেও চাকরিরত ১৫ জনকে হেফাজতে রাখা হয়েছে। লাপাত্তা একজনের বাইরে ৮ জন আসামি সামরিক বাহিনী থেকে এরই মধ্যে অবসর নিয়েছেন। একজন রয়েছেন অবসরের প্রক্রিয়ায়। ১১ অক্টোবর শনিবার ঢাকা সেনানিবাসে এক সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল মেজর মোহাম্মদ হাকিমুজ্জামান জানান, ৩টি মামলায় ২৫ লাখ সদস্যকে অভিযুক্ত করা হয়েছে। তাদের মধ্যে অবসরে আছেন ৯ জন, এলপিআর ১ জন, আর সেনাবাহিনীতে বর্তমান কর্মরত আছেন ১৫ জন। ৮ অক্টোবর গ্রেপ্তারি পরোয়ানা জারির পর এলপিআর ও সার্ভিসে থাকা ১৬ জনকে সেনা সদরে সংযুক্ত করতে বলা হয়। ৯ অক্টোবরের মধ্যে সেনা সদরে আসার নির্দেশনা দেওয়া হয়েছিল এদেরকে। এর মধ্যে মেজর জেনারেল কবির আহমেদ ছাড়া বাকি ১৫ জন এসেছেন। তারা পরিবার থেকেও আলাদা থাকছেন। কবির আহমেদের বিষয়ে মেজর জেনারেল হাকিমুজ্জামান বলেন, ৯ অক্টোবর তিনি সকালে বাসা থেকে বের হয়েছেন, এরপর তাকে পাওয়া যাচ্ছে না। ডিজিএফআই, এনএসআই ও বিজেপিকে বলা হয়েছে যেন তিনি দেশ ত্যাগ করতে না পারেন। সেনাবাহিনীর এই কর্মকর্তাদের বিচার প্রচলিত আদালতে হবে নাকি সামরিক আদালতে হবে তা নিয়ে এরই মধ্যে আলোচনা উঠছে। তাদের গ্রেপ্তারের দাবিও উঠেছে। আইনজীবীরা বলছেন, ফৌজদারি ও মানবাধিকার অপরাধে কোনো মামলায় সামরিক বাহিনীর এত ঊর্ধ্বতন এবং এত সংখ্যক কর্মকর্তা অভিযুক্ত হওয়ার ঘটনা বিরল। বাংলাদেশের বিচারিক ব্যবস্থায় এ ধরনের মামলার আরও উদাহরণ আছে বলে সুপ্রিম কোর্টের কয়েকজন আইনজীবী এবং সাবেক সেনা কর্মকর্তা জানান। এর আগে ২০১৪ সালে নারায়ণগঞ্জের ৭ খুন মামলায় র্যাবে কর্মরত তৎকালীন ৩ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ ওঠে। সেনাবাহিনী থেকে তাদের অবসরে পাঠানো হয়। পরে সাবেক ওই ৩ কর্মকর্তার বিচার ফৌজদারি আইনি হয়। পেশাগত কাজের সময় সেনাবাহিনীর কোনো সদস্য কোনো অপরাধ করলে তার সামরিক আইনি বিচার হবে বলে জানান সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া। মিস্টার বড়ুয়া বলেন, কেউ যদি সাধারণ জনগণের বিরুদ্ধে কোনো অপরাধ করেন তখন তার বিচার সাধারণত হতে বাধা নেই। ইতিপূর্বে এ ধরনের বিচারের একাধিক নজির রয়েছে। এর আগে পরোয়ানা জারির আদেশের মাত্র ২ দিন আগে ৬ অক্টোবর সোমবার রাতে আন্তরিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের ৭৯-এ-20C সংশোধন করে এক প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, আন্তরিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর অভিযুক্ত ব্যক্তি নিম্নলিখিত পদগুলো থাকার জন্য অযোগ্য বিবেচিত হবেন। ১, এদিকে ২০১৪ সালে ৭ খুন মামলায় যেসব সেনাকর্মী অভিযুক্ত হয়েছিলেন তাদের বিচার সেনাবাহিনী আইনে করা নিয়ে তখন আইনি প্রশ্ন উঠেছিল। ওই সময় সেনাবাহিনী ওই ৩ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত করে পরে অবসরে পাঠানো হয় তাদের। পরে প্রচলিত আদালতে বিচার হয়েছিল ওই অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের, কারণ তারা আর ওই বাহিনীর অধীন ছিলেন না। সাবেক একজন সেনা কর্মকর্তা জানান, যদি সার্ভিং আর্মি বা আর্ম ফোর্সেস কেউ হয় এবং যদি কোনো ফৌজদারি অপরাধে জড়িয়ে পড়ে, মানে সিভিল কেসে জড়িয়ে পড়ে, সেখানে একটা কনকারেন্ট জুরিসডিকশন হয়, মানে উভয় ক্ষেত্রে বিচার করা যায়। তবে একটি মামলা বা ঘটনার বিচার একাধিক বিচার ব্যবস্থা অধীন হতে পারে বলে আইনের ধারণা আছে। মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান এখন গ্রেপ্তার হয়েছেন। তিনি জুলাই আগস্টের গণহত্যা মানবতাবিরোধী অপরাধের বিচারে আন্তরিক অপরাধ ট্রাইব্যুনাল এখতিয়ার চ্যালেঞ্জ করে আবেদন করেছিলেন। এবছর জানুয়ারিতে সেই আবেদন খারিজ করে দিয়েছে ট্রাইব্যুনাল। আইনজীবীরা বলছেন, সেনা সদস্য বা কর্মকর্তার বিচার কোন আইনে করা যাবে সেটির সব বড় উদাহরণ ৭ খুন মামলা।